সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান আমাদের আজকের অতিথি। সৌরভ ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম: সারা দেশে শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধ। বেইজিংয়ের প্রধানমন্ত্রী কাল সিং জিনপিংয়ের সঙ্গে বৈঠক। মানবজমিন অবরুদ্ধ ঢাকা, প্রশ্ন ফাঁসে কোটিপতি পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক। জায়জাদিন নৈরাজ্যের সংখ্যায় অ্যাকশনের প্রস্তুতি, প্রশ্নপত্র ফাঁস, পিএসসির 2 উপপরিচালক সহ গ্রেপ্তার 17। কালবেলা মাউশির খালেকের এমপিও ব্যবসা। বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনেও স্থবির ঢাকা। আজকের পত্রিকা: আদালতেই তবে সমাধান, এবার সর্বাত্মক ব্লকেডের প্রস্তুতি। দেশ রূপান্তর, আইনি পথে সমাধান পরিকল্পনা। বৈষম্য কমানোর কোটা বাড়াচ্ছে বৈষম্য। সময়ের আলো অবশেষে ধরা আবেদ। গুদাম ভরা ধান চাল, বাজার তবু বেসামাল। মানবকণ্ঠ অবরোধে নাকাল রাজধানীবাসী, চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী। প্রতিদিনের বাংলাদেশ: রাস্তার চূড়া থেকে খাদে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, 7 বছরে চীনা অর্থায়ন বেড়েছে 4.5 গুণ। খবরের কাগজ: দুদকের জালে এনবিআরের অর্ধশত কর্মকর্তা কর্মচারী, উত্তাল বিক্ষোভে অচল রাজপথ। আলোকিত বাংলাদেশ: 4 দিনের চীন সফরের প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সঙ্গে কাদেরের রুদ্ধদ্বার বৈঠকে কী আলোচনা হলো। সংগ্রাম: বাংলা ব্লকেটের দ্বিতীয় দিনেও উত্তাল সারা দেশ, বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সম্বর্ধনা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড: wheat imports from war-torn Russia, Ukraine at 5-year high. The Financial Express: government plans raising টাকা 50 billion with sukuk to supplement bonds. দিনের খবর: বাংলা ব্লকেড। আপনি জানেন যে সর্বাত্মক তারা কর্মসূচি 3 দিনের আলটিমেটাম দিয়েছে ছাত্ররা, যারা কোটা বিরোধী যারা, তাদের আন্দোলনে ঢাকা শহর তো পুরোটাই স্থবির বলা হয়েছে, আসলে অচলই হয়ে গিয়েছিল কয়েক ঘন্টা। আপনি কীভাবে দেখেছেন? না, আন্দোলন তো আজকেই না, গতকালও ঢাকা শহর প্রায় অচল ছিল, অবরুদ্ধ ছিল। এবং বিশেষ করে অফিস চলাকালীন দিন, সেক্ষেত্রে মানুষের ব্যবসা বাণিজ্য এবং সরকারি কাজে যারা চাকরি করেন, সরকারি বেসরকারি, তাদের ঘরের বাইরে বের হতে হয়েছে। কিন্তু তারা তো প্রস্তুত ছিল না এরকম ঘরে ফেরার পথে এই ধরনের ভয়াবহ যানজটের মধ্যে পড়বে। আর সাধারণ মানুষ অনেকেই এটি এক ধরনের দুর্বিষহ অবস্থা। এখন সরকার এটি কেন আমলে নিল না আগে? কারণ তারা তো এই বাংলা বন্ধ বা ব্লকেট আগেই ঘোষণা করেছিল। একদিন হওয়ার পরেও সরকার তৎপরতা লক্ষ্য করেনি। কিন্তু দ্বিতীয় দিন এসে মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী, আরও 4 জন মন্ত্রীকে নিয়ে বৈঠক করেছেন, মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে হয়তো এটি, এবং সেখানে স্বাভাবিকভাবে এটা নিয়ে আলোচনা হয়েছে। এবং পরবর্তীকালে মন্ত্রীদের ভাষাভঙ্গিতেও কিছুটা পরিবর্তন মনে হয় আজকে, বেশ নমনীয়। এমনকি অ্যাটর্নি জেনারেল, যিনি আদালতেই তার বক্তব্য রাখার কথা, কিন্তু তিনিও সহানুভূতিশীল মনে হয়েছে আন্দোলনকারীদের, এবং বলছে আন্দোলন না করলেই ভালো হতো। এখন একটি বিষয় আমি তো বলবো যে সরকার এটি কি বলে আছে না, যে খামোখা আহ্বান করা, যে একটা সমস্যা নেই, সমস্যাটা তৈরি করা, এবং সমস্যাটা তৈরি করা যে সেটা এবারেই না, 2018 সালে শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার, অর্থাৎ কোটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা। কারণ 56% কোটা, তাহলে মেধাবী যারা, তারা অগ্রাধিকার পাবে না, কম মেধাবী তারাই অগ্রাধিকার পাবে, তারাই চাকরি পাবে। সুতরাং এই ক্ষোভটার সব শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ছিল, চাকরি প্রত্যাশীদের। কিন্তু সরকার কি বলে যে এক ধরনের তারা কোনো কিছু চিন্তা না করেই সব বাতিল করে দিল। এখন বাতিল করা সংস্কার তো এক কথা না। যেমন সরকার যে যুক্তিতে কোটা রেখেছিল বা নানাভাবে এর পক্ষে কথাও বলেছেন, যে অনগ্রসর নারী, বিশেষ করে মুক্তিযোদ্ধাও যদি বলি, মুক্তিযোদ্ধাদের কোটা এবং আদিবাসী, এদের অনগ্রসর শ্রেণী হিসাবে তাদেরকে অগ্রাধিকার দেয়া।
মুক্তিযোদ্ধাদের আলাদা, সেটা অনগ্রসর না যে বিশেষ মর্যাদা দেওয়া। একটা প্রশ্ন আসে, মুক্তিযোদ্ধাদের এই সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু শহীদ পরিবারগুলোর কিন্তু এটি আমলে নেওয়া হয়নি। আমরা মুক্তিযোদ্ধা সরকারি হিসাবে 2 লাখের বেশি, আর জীবন দিয়েছে 30 লাখ মানুষ। তো এই পরিবারের তাদের সন্তানরা, মুক্তিযোদ্ধারা ফিরে এসেছেন, তারা স্বাভাবিক জীবন যাপন করেছে, অনেকে কি বলে নানা সুযোগ সুবিধাও পেয়েছেন। আর ধরে নিলাম যে পাননি, সাধারণ মানুষ না পাওয়ার কথা না পেয়েছেন, কিন্তু শহীদ পরিবারের তারা তো তাদের যে সন্তান বা তাদের যে পরিবারের সদস্যরা, তারা তো সবচেয়ে অসহায় ছিল। তো সরকার তো তাদের ব্যাপারটাও আমলে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটি নেয়নি। এখন এক্ষেত্রে হচ্ছে যে মুক্তিযোদ্ধারা যেহেতু এ নিয়ে আন্দোলন করতে পারছে, নানাভাবে ধর্ণা দিতে পারছে, চাপ দিতে পেরেছে, সে কারণে হয়েছে। এবং যে দেখুন আমাদের রাজনীতিতে যে মুক্তিযোদ্ধারা যে 2 বছরের জ্যেষ্ঠতা পেয়েছেন, সেটা সামরিক বেসামরিক উভয় ক্ষেত্রে, এবং সেটি কিন্তু আমাদের রাজনৈতিক ইতিহাসে অনেক অঘটনের জন্ম দিয়েছে। কারণ অবশ্যই যারা দেশের জন্য যুদ্ধ করেছেন বা যারা জীবন দিয়েছেন, তাদের জন্য রাষ্ট্রের কর্তব্য আছে, কিন্তু কর্তব্যটা এমনভাবে করতে হবে অন্যকে বঞ্চিত না করে। আর শুধু জ্যেষ্ঠতা দেওয়া বা শুধু ভাতা দেওয়াই কিন্তু তাদের সম্মান জানানো না। এটি ভারত সরকারও কিন্তু তাদের স্বাধীনতা সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে সহায়তা করেছেন। এখন যে বিষয়টি আসছে যে সরকার এখানে ভূমিকা কি হবে, নির্বাহী বিভাগ বলছে যে এটা আদালতের বিষয়। এখন আদালতের নিষ্পত্তি, সাধারণত আমরা দেখি হাইকোর্ট কোনো এই ধরনের কোনো রায় দিলে আপিল বিভাগ প্রথমে এটা স্থগিত করে, পরবর্তীকালে শুনানি হয়ে চূড়ান্ত নিষ্পত্তি করে। কিন্তু এখানে হাইকোর্টের রায় বহাল রাখা হয়েছে, এবং সে কারণেই কিন্তু শিক্ষার্থীরা এই রাজপথে নেমেছে। তা আমরা আশা করতে চাই যে 3 দিন শিক্ষার্থীরা যে সময়সূচি বেঁধে দিয়েছে, এর মধ্যে একটা সুরাহা করার সরকার উদ্যোগ নেবে। না হলে আবার যদি এটা অবরোধ হয়, ইতিমধ্যে শিক্ষকরা আন্দোলনে আছে, উচ্চশিক্ষা সরকারি পর্যায়ে যে উচ্চশিক্ষা সেটা পুরোপুরি স্থবির, মানে উচ্চশিক্ষা নেই, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হয়তো আছে। আর সুতরাং একটু চিন্তা করেন যে 1 সপ্তাহেরও বেশি শিক্ষকরা আন্দোলনে আছে, ধর্মঘটে আছে, কর্মচারীরা আছে, লাইব্রেরি পর্যন্ত বন্ধ, কারণ আগে যে কোনো আন্দোলনে লাইব্রেরি অন্তত খোলা থাকতো। সুতরাং এটা সরকার যেভাবে উদ্যোগী ভূমিকা নেওয়ার কথা ছিল সেটি নেয়নি, এবং শিক্ষকদের ব্যাপারে এখনও ভাবছে বলে মনে হয় না। যাক, সেটি পরের বিষয়। কোটা যে বিষয়টি, এটি একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত। এমনকি এখনও তো আমরা দেখলাম যে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করছে, তাদের অনেক প্লাকার্ডে আছে আমরা সংস্কার চাই, আমরা অনগ্রসর যারা, তাদেরকে যৌক্তিক একটা রাখা হোক, কিন্তু সেটা 56% নয়। আর যে কোনো সমস্যা সেটি আলোচনার মধ্যে 56% যদি চলে যায়, তাহলে 40% রাইখা আপনি কিভাবে একটা দেশের, এখানে মেধার কোনো বিকাশই মানে মেধাবীদের আকৃষ্ট করা সুযোগই থাকছে না তো। এবং এই আমরা তো পরিসংখ্যানে দেখি যে কোটা বাদ দেওয়ার পর সরকারি চাকরিতে তরুণদের আগ্রহ অনেক বেশি ছিল, এবং সেটা আরেকটা কারণ যে 2015 সালে যে বেতন স্কেল করা হলো সেটা বেশ আকর্ষণীয়। কিন্তু যেটা, এবং ওই সময় যে ওই বেতন বোর্ডের যে সভাপতি ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, তিনি বলছিলেন যে সরকারি কর্মকর্তাদের ভালো বেতন দিলে তারা দুর্নীতি করবেন না, এবং সেটাই প্রত্যাশিত। সব দেশই, ভারতেও আমলাদের চেয়ে ভারতে আমলারা অনেক বেশি বেতন পায়, কিন্তু দুর্নীতি তো আরও বেড়ে গেল। গত 15 থেকে যদি আজকে 24 সাল পর্যন্ত দেখি যে গত 9 বছরে দুর্নীতি মহামারী আকার নিয়েছে, এবং বেনজির কাণ্ড, মতিউর কাণ্ড, এখন আজকে দেখলাম যে পিএসসির, এটা তো দুর্নীতি শুধু আর্থিক সুবিধা নেয় না, কারো সম্পত্তি দখল না। আপনি দেখুন এই যে হাজার হাজার চাকরি প্রত্যাশী, তাদের আপনি যারা মেধাবী বা যারা ভালো পরীক্ষা দেওয়ার কথা, তাদেরকে বাদ দেওয়ার জন্যই কিন্তু প্রশ্নপত্র ফাঁস। এবং যারা, এটা তো মানে যেটা বলছে যে এক গ্রেপ্তার হয়েছে 17 জনকে করেছে, ড্রাইভার জড়িত,
না, ড্রাইভারই নাকি মূল মূল হোতা। সে নাকি কোটিপতি হয়ে গেছে। আচ্ছা, সে কোটিপতি না, কোটিপতি। সে দেখলাম যে উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছিল। মানে আমাদের রাষ্ট্রযন্ত্র তো শুধু আইন দ্বারা চলে না। একটা রাষ্ট্র, তার নীতি থাকে, তার আদর্শ থাকে, তার মূল্যবোধ থাকে। এখন মূল্যবোধটা যদি হারিয়ে যায়, আমরা তো সরকারি প্রশাসনে যেটা দেখছি একের পর এক, প্রথম সাবেক আইজিপি ধরা পড়লেন, ভাবলাম যে এটা পুলিশের ভিতরে এই পুলিশ বাহিনীর সদস্যরা বাড়াবাড়ি করছে। তারপরে আসলো এনবিআর, এখন দেখছি পিএসসি। মানে এমন কোনো খাত নেই সম্ভবত যেখানে দুর্নীতি হচ্ছে না, মানে ক্যান্সারের মতো ছড়িয়ে যায়নি। এখন এটা সরকার কিভাবে সামাল দিবে, কিভাবে। আর এসব ক্ষেত্রে দেখুন, দুর্নীতি হওয়ার পরে দুর্নীতিবাজরা নানাভাবে তার কি বলে আত্মরক্ষার চেষ্টা করে। এবার সেক্ষেত্রে হয়তো কেউ কেউ ধরা পড়বে, কেউ অধিকাংশ পড়বে না। কিন্তু দুর্নীতি যাতে না করতে পারে, এই সিস্টেমটা তো আমরা তৈরি করতে পারি। মানে দুর্নীতি, মানে এটা তো প্রাতিষ্ঠানিকভাবে এখন দুর্নীতি হয়ে আছে। প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিকে রোধ করার যে আইন আছে, বিধি আছে, ব্যবস্থা আছে, সেটি যদি প্রয়োগ না হয়, তাহলে দুর্নীতি ভয়াবহ, ইতিমধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। এখন তো কেউ মানুষ বিশ্বাস করে না যে সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে যে উৎকোচ ছাড়া কোনো সেবা পাবে। তাহলে এরকম অবস্থা হলে তাহলে তো তার এই বেতন ভাতা দিয়ে জনগণের করের অর্থে তাদের লালন পালন করা হচ্ছে কেন, এই প্রশ্নই আসবে। তাহলে সব কিছু বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হোক। সমাধানটা কি? সমাধান হচ্ছে যে জবাবদিহি, এবং আমরা ডিজিটাল বাংলাদেশ বলি, আমরা স্মার্ট বাংলাদেশ বলি, সেখানে তো সব কিছু আপনার মানে অনলাইনে হওয়ার কথা, সব কিছু অটোমেশন হওয়ার কথা। কিন্তু এনবিআর থেকে শুরু করে কোথাও অটোমেশন নাই। একজন যারা রপ্তানি করে তারা বলছে যে শত শত কাগজ, মানে শত শত পাতা, মানে একটা কোনো পণ্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে শত শত কাগজ জমা দিতে হয়, শত শত পাতার কাগজ। তো এটি কি, মানে এটা কেন অটোমেশন হয়নি? অন্য দেশগুলো পারলে আমরা কেন পারবো না? তার স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ শুধু মুখে বললে তো হবে না, এটা বাস্তব প্রয়োগ করতে হবে। এবং আজকেও প্রথম আলোতে খবর, গতকালও প্রথম আলোতে খবর আছে যে আমরা অনলাইন সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এর আগেও খবর হয়েছে। তো এই সবটাই যদি আমরা পিছিয়ে থাকি, আমরা দুর্নীতি, তাহলে দেখা যাচ্ছে শুধু দুর্নীতিতে আমরা কিন্তু স্লোগানে এগিয়ে আছি, দুর্নীতিতে এগিয়ে আছি, অব্যবস্থাপনায় এগিয়ে আছি। এবং দেখুন, সরকার দেশে অনেক ভালো আইন আছে, অনেক কি বলে আদেশ জারি হয়, কিন্তু সেটা কার্যকর হয় না বা প্রয়োগ হয় না। আর প্রয়োগ হয় সরকারের নীতি নির্ধারকের যার ক্ষেত্রে প্রয়োগ হয় চান তার ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় না। আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। সবাইকে, রাষ্ট্রের উপর থেকে নিচ বা নিচ থেকে উপর পর্যন্ত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। তাহলেই হয়তো দুর্নীতির লাগামটা টেনে ধরা যাবে। পৃথিবীতে সব দেশেই দুর্নীতি কম বেশি আছে, কিন্তু এরকম ভয়াবহ পর্যায়ে একজন আইজিপি বা একজন এনবিআর সদস্য এরকম হতে পারে 1000 কোটি টাকার মালিক হয়ে গেলেন। খালি 1000 না তো হাজার কোটি টাকা। আচ্ছা, তাহলে এই যে হাজার কোটি টাকার মালিক হলেন, জনগণের কাছ থেকেই বা ব্যবসায়ী বা যে কোনো সেবা প্রার্থীদের কাছ থেকেই তো নিয়েছেন। ওই সেবা প্রার্থীদের তাহলে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, অর্থাৎ রাষ্ট্রকে ফাঁকি দেওয়ার জন্যই তো এই দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। অথবা তারপর ভয় ভীতি তো আছেই, আর না হলে আপনার বেনজিরের বিষয়ে দিনের শেষে ক্ষতিগ্রস্ত হলো কারা? জনগণ, দেশের অর্থনীতি। আজকে আমরা অর্থনীতি এত লম্ফন, এত উন্নয়ন দেখি, সাধারণ মানুষের কি অবস্থা। আজকে বাজারের দিকে যদি তাকান, যে বাংলাদেশের চেয়ে ভারত বা অন্য দেশের চেয়ে নেপাল, সব দেশের চেয়ে পণ্যের দাম হচ্ছে দ্বিগুণ তিনগুণ। কেন এটা হবে? হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে আমদানি নির্ভর, কিন্তু আমদানির তারও তো একটা আছে, আন্তর্জাতিক বাজারে যে পণ্যের দাম কমে যাচ্ছে সেটা আমাদের এখানে বেড়ে যায়। সবটা মিলে যে সরকারি দলের নেতারাও বলেন একটা সিন্ডিকেট, তো সিন্ডিকেটটা কেন ভাঙা হচ্ছে না? সিন্ডিকেট ভাঙার কোনো সম্ভাবনা নেই। কারণ সিন্ডিকেট কারা এটা তো আপনি জানেন, সিন্ডিকেটের মধ্যে সবই আছে। এবার একটু বিদেশের দিকে একটু নজর দিই। ফ্রান্সের নির্বাচন,
নাটকীয়ভাবে কিন্তু দক্ষিণপন্থীরা হেরে গেছে। এখন কিন্তু চরম মানে যারা এক্সট্রিম লেফট, এক্সট্রা লেফট যাদের বলে, তারা কিন্তু এগিয়ে মানে তারা সামনে এসেছেন, তাদের নেতৃত্বেই সরকার হবে। আসলে এটা দুটো নির্বাচনে কিন্তু একটা নাটকীয় পরিবর্তন। যুক্তরাজ্যের নির্বাচনেও চিন্তা করুন, 15 বছর পর এই লেবার পার্টি প্রথম জি। ক্ষমতায় আসলো এবং বেশ উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। জি। আর ফ্রান্সে যদি নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত এখনো পুরো ঘোষণা করা হয়নি, তাই তো আরও তো আছে। আর তাতে মনে হচ্ছে যে বামপন্থীরা আসবে। তবে আমরা যে এক্সট্রা মানে এগুলো আবার অনেক পরিভাষা তো ব্যবহার করা হয় যে তারা চরম বাম বা অতি বাম। এসব রাষ্ট্রে বাম ডান বা মধ্য যারাই আসুক, তারা কিন্তু একটা রাষ্ট্রীয় নীতি কাঠামোর মধ্যেই তাদের চলতে হবে। হয়তো বামপন্থীরা আসলে বা ব্রিটেনে শ্রমিক দল আসলে সাধারণ মানুষের কিছুটা সাশ্রয় হবে, তাদের ভাতা বা তাদের সুযোগ সুবিধা বাড়বে। আর যেটি হচ্ছে যে ফ্রান্সে অনেক দিন ধরেই নানা বিষয় নিয়ে, বিশেষ করে সেখানে মুসলমানদের উপর নানা রকম কি বলে হয়রানির অভিযোগ আছে। আর সেক্ষেত্রে তারাও আশা করছে মুসলমানরা যে বামপন্থীরা ক্ষমতায় আসলে তাদের নিরাপত্তা বাড়বে। এবং হিজাব নিয়ে ফ্রান্সে একটা বড় ধরনের রাজনৈতিক শোরগোল। আর সেটাও যদি হয়, একটা রাষ্ট্র তার সেখানে সংখ্যালঘু থাকবে, সংখ্যাগুরু থাকবে, বিভিন্ন দলমত নির্বিশেষে, এবং এইসব রাষ্ট্র যেখানে শত শত বছরের গণতান্ত্রিক ঐতিহ্য আছে, আর সে রাষ্ট্রে সবাই সমান অধিকার পাবে। কাউকে মানুষ হিসাবে বা কাউকে কোনো গোত্রের হিসাবে তার প্রতি অবহেলা করবে না, রাষ্ট্র বৈরী মনোভাব দেখাবে না, সেটি প্রত্যাশিত। সুতরাং এই যে ফ্রান্স বলি, যুক্তরাজ্য বলি, যে মানুষ সেখানে কিন্তু নিয়ামক, জনগণ হচ্ছে নিয়ামক। জনগণ কাউকে ক্ষমতা আনতেও পারে, জনগণ কাউকে ক্ষমতা থেকে নামাতেও পারে। কিন্তু এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেই সৌন্দর্য কিন্তু আমরা দেখাতে পারি না। আমাদের এখানে নির্বাচন হয়, কিন্তু নির্বাচনের আগেই আমরা জেনে যাই যে কারা ক্ষমতায় আছে বা থাকবে। এই হলো অবস্থা। আমি প্রতিদিনের বাংলাদেশে একটা শিরোনাম দেখছিলাম, রাস্তার চূড়া থেকে খাদে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আস্থা যেটা ছিল সেটার থেকেই তো একদম কি বলছে যে খাদে পড়ে গেছে। না, একটা প্রশ্ন তো আসছে যে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সরকারে আস্থাভাজন ব্যবসায়ী বা অন্য অন্য লোকজন, প্রভাবশালী লোকজন, তারা কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে নিয়ে আর ফেরত দিচ্ছে না, যে কারণে সরকারকে প্রতি বছরই জনগণের করের অর্থ দিয়ে ভর্তুকি দিতে হয় সেই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য। এখন এখানে তাহলে সরকার ঠিক করা উচিত যে সরকারি ব্যবস্থা ব্যাংক থাকবে কিনা, প্রয়োজন, কারণ ব্যাংক তো চালাতে পারছে না, আর জনগণ কেন তার ভর্তুকি দেবে? ঋণ খেলাপিরা কোটি কোটি টাকা লোপাট করবে আর তার ভর্তুকি দেবে জনগণ, এটি তো হতে পারে না। সরকারের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, আর সেটি তো একটা কি বলে চরম বিশৃঙ্খল অবস্থায়। আপনি শুধু রাষ্ট্রায়ত্ত না, আপনি বেসরকারি ব্যাংকগুলোর কথা দেখুন। যারা ব্যাংক করে, ব্যাংক চলে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের অর্থে, কিন্তু যারা উদ্যোক্তা দেখা যাচ্ছে তারা যে কোনোভাবে এই কোটি কোটি টাকা ঋণ নিয়ে সেটা আর ফেরত দেন না, এবং ফেরত দেন না শুধু, এবং পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে। ন্যাশনাল ব্যাংকের অবস্থা দেখেছেন, এর আগে আরও একাধিক ব্যাংক আমরা দেখেছি যে মানে চলছে না। এখন সরকার একটা মন্দ ব্যাংক এবং ভালো ব্যাংকের একটা কি বলে একীভূত করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা তো সফল হয়নি। এখন কিভাবে এটা, তবে একটা স্বস্তির কথাই বলবো যে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ব্যাংকের মানে যারা সাধারণ বিনিয়োগকারীদের টাকা মার যায়নি, মানে টাকা তারা ফেরত পেয়েছে। আর সেটি আপনি বিসিআই ব্যাংক বা এই যে ওরিয়েন্টাল ব্যাংক ছিল, অর্থাৎ এগুলো এখন, কিন্তু এখন যেভাবে হচ্ছে এতগুলো ব্যাংকের, সরকার কিভাবে এটা সামাল দেবে? হাজার হাজার গ্রাহক, এবং তো অনেক সময় তো দেখা যাচ্ছে যে গ্রাহকরা যে টাকা ফেরত পাচ্ছেন না। তা আমি মনে করি যে এক্ষেত্রে
বলা হয়েছিল, দীর্ঘদিন ধরে দাবি ছিল যে একটা ব্যাংক কমিশন করা হোক। ব্যাংক কমিশন করে কোনটার কী অবস্থা, বা একা বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই তদারকি করা সম্ভব না। আবার সরকারি ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তদারকি করতে পারে না, কারণ সরকার যে অর্থ বিভাগ আছে সেই অর্থ বিভাগ এটা দেখভাল করে। তো সবটা মিলে একটা গোজামে একটা বিশৃঙ্খল অবস্থায়। এখন এই বিশৃঙ্খলটা কীভাবে সামাল দেবে, বাণিজ্য অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় কিন্তু আমরা খুব আশাবাদী হওয়ার মতো কিছু দেখিনি। সময়ের আলোচনা শিরোনাম হচ্ছে গুদাম ভরা ধান চাল, বাজার তবু বেসামাল। না, এইটা তো অবাক যে এক হচ্ছে যে ঠিক, মানে আমরা সব ক্ষেত্রে দেশে যেটা উৎপন্ন হয় পণ্য, সেক্ষেত্রেও বলা হয় ইউক্রেন সমস্যার কারণে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমরা দাম বাড়ছে। যেটা আমদানি করি সেটার ক্ষেত্রেও বলা হয়, জ্বালানির ক্ষেত্রেও বলা হয়। সব ক্ষেত্রেই যত দোষ নন্দ ঘোষ, এরকম দেখিয়ে তো হবে না। কারণ এটা একটা শ্রীলঙ্কা 2 বছরে কি করে এটা মানে ফিরে আসলো, এবং সেখানে তার এখন 1.5% হচ্ছে তার মূল্যস্ফীতি, আর আমাদের এখানে খাদ্যমূল্য তো 10%-এর বেশি। এই সরকারের আমলে কিন্তু প্রথম গত 2 বছরে আগ পর্যন্ত তো 5-6% মধ্যে এটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। সুতরাং এখন পারছে না কেন? কাদের জন্যে? যদি সিন্ডিকেট থাকে, সিন্ডিকেট ভাঙতে হবে। আর যদি অসাধু ব্যবসায়ী থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা দেখি সরকার সময় মতো কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, আর নিচ্ছে না। না পারার কারণ কি? না পারার এখন তো একটা তো বলে যে মানুষের যে অভিযোগ যে এই সরকার ব্যবসায়ীরাই চালাচ্ছেন, এবং ব্যবসায়ীদের মধ্যে সবাই সাধু তা তো না। এখন অসাধু ব্যবসায়ীরা যদি সরকারের নীতি পরিকল্পনায় হস্তক্ষেপ করে, এবং আরেকটা হচ্ছে যে আইনের শাসন। আপনি অন্যায় করে যদি পার পেয়ে যান, আপনি ঋণ খেলাপ, আপনি ব্যাংক থেকে টাকা নিয়ে যদি ফেরত না দিয়ে আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আপনি 5 টাকার পণ্য 10 টাকায় বিক্রি করলে যদি কারোর কাছে জবাবদিহি করতে না হয়, তাহলে কেন করবে? এটি হচ্ছে, অর্থাৎ সরকার যে একটা কি বলে তদারকি প্রতিষ্ঠান হিসেবে যে বাজার নিয়ন্ত্রণ করা, বাজার দেখভাল করার কথা, তদারক করার কথা, সেটি হচ্ছে না। মাঝে মাঝে আমরা ঈদের আগে কিছুদিন তৎপরতা দেখি, তারপর আর সব হয়ে যায়। আরেকটা হচ্ছে যে সরকারের বিভিন্ন সংস্থার এখন তো দেখলাম যে ডলার রপ্তানির হিসাব সহ এই হিসাব নিকাশও তো গোলমাল আছে, ভুয়া বলতেছে। হ্যাঁ, মানে ভয়াবহ গোলমাল। মানে হতে পারে যে কোটি কোটি ডলারের হিসাবে ফাঁক আছে, অর্থাৎ বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন। মানে এর তো অদ্ভুত, মানে এটা অন্য কোনো দেশে হয় কিনা। আর এগুলো কি অর্থনীতির উজ্জ্বল চিত্র দেখানোর জন্য যে যত ব্যাংক এবং ব্যবসায়ী তো অভিযোগ করছে যে এত টাকা দেখিয়ে আমাদের সুবিধা কমিয়ে দিয়েছে, এখন সেই সুবিধাটা ফেরত দাও, নাহলে তো চলবে না। এখন তারা যতদিন, আর পারস্পরিক আস্থার অভাব, এটা হচ্ছে বড়। আগে ব্যবসায়ীদের একটা আস্থা ছিল সরকারের প্রতি, আমার মনে হচ্ছে সেই আস্থাটাও ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।